ওয়েল, তো গতকাল কিন্তু স্পোর্টস মিনিস্ট্রির একটা ইনভিটেশনাল মিটিং এ কিন্তু এআইএফএফ এবং আইএসএল এর ক্লাবস গুলো কিন্তু একটা জয়েন্ট মিটিং কিন্তু অর্গানাইজড হয়েছিল কালকে দুপুর 1:30টার সময়। তো সেই মিটিং থেকে কি কি আউটকামস বেরিয়ে এসছে আজকে পার্টিকুলার সেই জিনিসটা নিয়ে কিন্তু আলোচনা করব। তার সাথে সাথে আগামীকাল 20 ডিসেম্বর কিন্তু একটা বিগ এজিএম আছে, সেটা আমরা সবাই জানি। এজিএম এ আইএসএল ক্লাবগুলোর তরফ থেকে কিন্তু একটা লিউক্রেটিভ ডিল কিন্তু এআইএফএফ কে কিন্তু রিপ্রেজেন্ট করা হবে। কি সেই লিউক্রেটিভ ডিল, অবশ্যই সেটা কিন্তু ভিডিওর একদম লাস্টে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো স্পোর্টস মিনিস্ট্রি কিন্তু একটা ইনভিটেশনাল মিটিং এ কিন্তু কালকে যোগ দিয়েছিল এআইএফএফ এবং আইএসএল ক্লাবস গুলো, যেটা সম্পূর্ণভাবে কিন্তু অনলাইনে হয় এবং তার মোটোটা ছিল, মানে তার সাবজেক্টটা ছিল কিন্তু যে কিভাবে আইএসএল এর ফিউচারটাকে এগিয়ে নেওয়া যায়। প্রত্যেকটা মিটিং এরই কিন্তু সাবজেক্ট এটাই থাকে, আলটিমেটলি কোনো মিটিং থেকে কিন্তু ফিউচারটা খুঁজে পাওয়া যায় না। তো গতকালও কিন্তু সেরকম একটা মিটিং কিন্তু হয়েছে তিনটে পার্টির মধ্যে। তো এআইএফএফ এবং আইএসএল ক্লাবস গুলো তাদের মতামতটা কি জানিয়েছে সেটা নিয়ে এবার কথা বলি। এআইএফএফ কিন্তু প্রথমে জানিয়েছে যে কনস্টিটিউশনে কিন্তু কোনো রকম চেঞ্জেস করা যাবে না, এটা সম্পূর্ণ সাবজুডিক্যাল ম্যাটার, এটা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের হাতে রয়েছে। তো এখানে কিন্তু কোনো রকম স্পোর্টস কোড এখনো পর্যন্ত জেনারেট হয়নি, তার জন্য কিন্তু কোনো রকম কনস্টিটিউশনাল চেঞ্জ কিন্তু এআইএফএফ করতে পারবে না, যেটা আমরা জানি যে খুব একটা অযুক্তিকর কথাবার্তা। কারণ সুপ্রিম কোর্ট অলরেডি কিন্তু পাওয়ারটা সেই এআইএফএফ কে দিয়ে দিয়েছে যে তোমরা কিন্তু কনস্টিটিউশনের মধ্যে চেঞ্জেস করতে পারো এবং নতুন করে টেন্ডার পারলে ছাড়তে পারো। তো এআইএফএফ কিন্তু এটা খুব ভালোভাবে জানে যে আমার যদি কনস্টিটিউশনে চেঞ্জ করে নতুন টেন্ডার আমাকে যদি ছাড়তে হয়, তাহলে কিন্তু এআইএফএফ এর যে দাবিগুলো ছিল তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম দাবি কিন্তু সেই কনস্টিটিউশনের দ্বারা কিন্তু খারিজ হয়ে যাবে, যেখানে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে শুরু করে পাওয়ার অফ কন্ট্রোল থেকে শুরু করে টাকা পয়সার যে লেনদেন, সেগুলো কিন্তু অনেকটাই পরিমাণে কিন্তু এআইএফএফ এর ঘাটতি থেকে যাবে। তো কোথাও ইগো ব্যাটেল কিন্তু এখানটা চলে আসছে পার্টিকুলার, তার জন্য কিন্তু এআইএফএফ নতুন করে কনস্টিটিউশনে কিন্তু চেঞ্জেস করতে চাইছে না, এটা যতদূর সম্ভব। আইএসএল ক্লাবস গুলো কি জানিয়েছে? আইএসএল ক্লাবস গুলো এটাই জানিয়েছে যে কোন রকম যদি ইনভেস্টর ছাড়া যদি লিগ রানিং করতে হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরাই লিগ ওন করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে প্লেয়ারদের যে ওভার পেইড যে ব্যাপারটা রয়েছে, প্লেয়ারদের স্যালারি কিন্তু সেখানটা কাট হবে। এবার এটা অনেকে দ্বিমত দেখিয়েছে, অনেকে কিন্তু এই মতামতের সাথে কিন্তু সহযোগ দেখিয়েছে। তার কারণ বহুদিন ধরে কিন্তু এটা ডিসকাস হয়ে আসছে যে কোথাও আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের যে স্যালারি, যে ওভার হাইট ওভার পেইড যে এতগুলো বছর ধরে চলে আসছে, এটা কিন্তু মোটামুটি সবাই ডিসকাস করেছে। ইভেন আমিও কিন্তু বলেছি যে কোথাও এই জিনিসটা কিন্তু বন্ধ হওয়া দরকার, যে কোথাও ওভার পেইড সিস্টেম, যার জন্য কিন্তু আমাদের পুরো ফুটবলের ইকোসিস্টেমটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে নষ্ট হচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু বন্ধ করার দরকার। ক্লাবসগুলো কিন্তু গতকাল মিটিংয়ে কিন্তু সেটাই কিন্তু বলেছে যে কোথাও আমরা যদি লিগ চালাই সেই ক্ষেত্রে যে একটা বার্ডেন বেশি হয়ে যাবে। ইভেন আমি যে লাস্ট যে ভিডিওটা নিয়ে কথা বলেছি, যে লাস্ট মিটিং এর ভিডিওটা নিয়ে যে কথা বলেছি, সেখানে কিন্তু আমি একটা কথাই বলেছিলাম যে কোথাও আইএসএল ক্লাবস গুলোর কিন্তু একটা বার্ডেন কিন্তু এক্সট্রা হয়ে যাবে, কারণ প্লেয়ারদের কিন্তু একটা হিউজ পরিমাণে স্যালারি দিতে হয় ক্লাবস গুলোর। তো সেই তারপরেও যদি তারা লিগ পরিচালনা করে, তো সেই লিগ থেকে কতটাই বা রেভিনিউ তারা জেনারেট করতে পারবে, এটা কিন্তু সব থেকে বড় সংশয়। তো কোথাও না কোথাও তো বাজেটটা কাট করতে হবে, বাজেটটা কাট কিন্তু করতে হবে। এই যে প্লেয়ারদের যে স্যালারিটা দিচ্ছে, যে ওভার পেইড স্যালারি যে প্লেয়ারদের প্রোভাইড করছে প্রত্যেকটা বছর প্রত্যেকটা আইএসএল ক্লাব, সেই জিনিসটা কিন্তু বন্ধ হওয়া দরকার। আর কিন্তু সেই জিনিসটাই কিন্তু গতকাল মিটিং এ কিন্তু ক্লাবসগুলো তুলে ধরেছে। কোথাও এইটা কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ। কোথাও আমাদের প্লেয়ারদেরও বোঝা উচিত যে তারা যে অ্যামাউন্ট অফ মানিটা প্রত্যেক বছর ক্লাবসগুলোর থেকে রিসিভ করছে, তার যে কত পার্সেন্ট তারা যে পে ব্যাক করছে, এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি। আমি খুব বড় একটা এক্সাম্পল দিয়ে আমি যদি বলি, তাহলে ইস্ট বেঙ্গল ফ্যান্সরা এটা খুব ভালো রিলেট করতে পারবে যে জিকসান সিং এর যখন ট্রান্সফার হয়েছিল কেরালা ব্লাস্টার্স থেকে ইস্ট বেঙ্গলে, ইস্ট বেঙ্গল কিন্তু একটা রেকর্ড ট্রান্সফার ফি কিন্তু কেরালাকে পে করে প্রায় 3,25,00,000 টাকার মতন অ্যামাউন্ট কিন্তু পে করে জিকসান সিংকে কিন্তু ইস্ট বেঙ্গলের স্কোয়াডে সামিল করেছিল। 1 বছরের কন্ট্রাক্ট কিন্তু বাকি ছিল কেরালার সাথে। তো সেই 1 বছরের কন্ট্রাক্টের পরিবর্তে কিন্তু 3,25,00,000 টাকা কিন্তু পে করেছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কেরালা ম্যানেজমেন্টকে। তো জিকসান সিং তার কত পার্সেন্ট যে পে ব্যাক করেছে, সেটা আমরা মানে মোটামুটি প্রত্যেকটা ইস্ট বেঙ্গল ফ্যান্স কিন্তু জানে।
ইভেন সে কিন্তু এখনো পর্যন্ত প্লেইং 11-এর হিস্সা কিন্তু এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি। তাহলে এইটা কতটা পরিমাণে যে একটা টাকাটা প্রায় নষ্ট হয়েছিল, এটা কিন্তু হাড়ে হাড়ে এখন প্রত্যেকটা ইস্ট বেঙ্গল ফ্যান্স, ইভেন ম্যানেজমেন্ট কিন্তু বুঝতে পারছে যে কোথাও একটা বছর ওয়েট করে গেলে প্লেয়ারটাকে কিন্তু ফ্রিতে, মানে ফ্রি ট্রান্সফার, ফ্রিতে কিন্তু ইস্ট বেঙ্গলে কিন্তু সামিল করা যেত। তো কোথাও যে এই যে অ্যামাউন্ট অফ মানির যে একটা মানে ক্ষতি হয়েছে, সেই জিনিসটা কিন্তু বন্ধ হওয়া দরকার। ক্লাবসগুলো কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু আলোচনা করেছে, আর ইভেন এটা হওয়াটা যথেষ্টভাবে জরুরি। তার কারণ আমাদের প্লেয়াররা খুব একটা যে বড় কোয়ালিটির প্লেয়ার সেটা একদমই বলবো না, যে যেই অ্যামাউন্ট অফ মানি প্রত্যেক বছর প্লেয়াররা রিসিভ করে তার সেরকম পরিমাণ কিন্তু খেলা তারা কিন্তু পে ব্যাক করে না প্রত্যেকটা টিমকে, ইভেন ন্যাশনাল টিমের জন্য। তো তাদেরও কোথাও কোয়ালিটিটা বুঝতে হবে যে তারা যেই স্ট্যান্ডার্ড অফ ফুটবলে লিভ করে বা যেই স্ট্যান্ডার্ড অফ ফুটবল তারা ডেলিভার করে, সেই পরিমাণ কিন্তু টাকা তারা উপার্জন করা উচিত। আমরা অবশ্যই চাই যে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু মানে মোটা টাকা ইনকাম করুক, কারণ এর আগে যে জিনিসগুলো হয়েছে যে একটা ভালো প্লেয়ার কিন্তু পয়সার অভাবে শুধুমাত্র তার ট্যালেন্টটা বিক্রি করতে কিন্তু বাধ্য হয়েছিল। কেউ চাকরিতে ঢুকে গেছিল, কেউ অনেক রকম, ওইসব নিয়ে আলোচনা করার মতন ভিডিও এটা নয়, তো নয়, ওটা নিয়ে পরে কখনো কথা বলা যাবে। তো কোথাও এই জিনিসটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে এর আগে হয়েছে, কিন্তু যেই প্লেয়াররা যেই টাইপের খেলাটা প্রোভাইড করছে সেই আন্দাজেই কিন্তু স্যালারি প্লেয়ারদের প্রাপ্য। এটা শুধুমাত্র যে ক্লাবসগুলো প্রত্যেক বছর ক্ষতি করবে তা না, এটা প্রত্যেক বছর যারা ইনভেস্টার রয়েছে, ইনভেস্টারও কিন্তু দেখছে যে কোথাও আমি যে টাকাটা আমি প্রত্যেক বছর আমি যে ইনভেস্ট করছি তার কত পার্সেন্ট আমার উঠে আসছে সেইখান থেকে, তাই না? অনেক ক্লাবসের কিন্তু তোমার ইনভেস্টার রয়েছে, ইনভেস্টার ছাড়াও কিন্তু অনেক ক্লাবস খেলে। কেউ তো আর বিনা পয়সায় ব্যবসা করতে বসেনি, বা কেউ তো লসের মুখ দেখতে ব্যবসা করছে না, এটা তাদের ব্যবসার একটা অংশ। তো কোথাও তারাও কিন্তু আলটিমেটলি প্রফিট অ্যান্ড লসের বিষয়টা কিন্তু সবার শেষে দেখবে। তো কালকের মিটিং থেকে কিন্তু এই জিনিসটাই পার্টিকুলার আলোচনা হয়েছে। তো সেরকম তো কিছু কনক্লুশন বেরিয়ে আসেনি যে কোথাও লিগ কেন হচ্ছে না, কোথায় আটকে রয়েছে, এই বিষয়টা কিন্তু কোনো রকম ক্ল্যারিফাই হয়নি, আর তার রিজলভ তো প্রায় বহু গুণ দূরে আপাতত রয়েছে। এখানে বলে রাখা ভালো যে ইস্ট বেঙ্গল ক্লাবস কিন্তু তাদের পক্ষ থেকে জানিয়েছে যে আমরা কিন্তু এরকম ক্লাব ওন লিগ কিন্তু আমরা একদমই পক্ষপাতিত্ব নয়, এতে আমরা কিন্তু এর এগেনস্টে, কিন্তু পরবর্তী স্টেজে যাওয়ার জন্য পার্টিকুলার যদি এই রাস্তাটাই খোলা থাকে তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে সমর্থন করব, আমাদের সমর্থন করতে কোনো রকম দ্বিধা নেই। যদি লংজিভিটি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব এই জিনিসটাকে সমর্থন করবে, কিন্তু তারা জানিয়েছে যে কোথাও এআইএফএফ কর্তৃক যে লিগটা হয় সেই লিগটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আসা দরকার। এটা কিন্তু ইস্ট বেঙ্গলের একটা স্ট্যান্ড পয়েন্ট শুরুর দিন থেকে ছিল, এখনো কিন্তু সেটাই জানিয়ে যাচ্ছে যে আমরা কিন্তু এর এগেনস্টে, কিন্তু এমনও না যে আমরা পরবর্তীকালে এর পরিবর্তে যদি কিছু না আসে তাহলে কিন্তু আমরা লিগ খেলবো না বা এরকম কিছু। কারণ অনেকেই দেখছিলাম ভিডিও বানাচ্ছে প্রায় ইস্ট বেঙ্গল কি টপ টায়ার লিগ থেকে বেরিয়ে গেল, এই সেই, তারা বিপক্ষে রয়েছে। তো এরকম ভিডিওতে কিন্তু একদম কান দিও না। তো কোথাও একটা ফলস ইনফরমেশন কিন্তু তাদের মানে পাবলিকের মধ্যে ছড়ানো, আর কিছুই না। ইস্ট বেঙ্গল কিন্তু এরকম কোনো কথাবার্তা এখনো পর্যন্ত বলেনি যে যদি এআইএফএফ ওন লিগ যদি না হয়, যদি ক্লাব ওন লিগ যদি চলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টপ টায়ার লিগ থেকে বেরিয়ে যাবো, এটা কিন্তু ইস্ট বেঙ্গল একবারের জন্য বলেনি। তো আগামীকাল যে মিটিংটা রয়েছে, বড় এজিএমটা রয়েছে, সেই এজিএমে কিন্তু আইএসএল এর প্রত্যেকটা ক্লাব এক্সপেক্ট ইস্ট বেঙ্গল এফসি, তারা কিন্তু একটা জয়েন্ট একটা লিকুইডিটি ডিল কিন্তু এআইএফএফ কে প্রোভাইড করতে চলেছে। কি সেই ডিল, চলো সেটা নিয়ে আগে কথা বলি। প্রথমে কিন্তু আইএসএল ক্লাবসরা কিন্তু বলেছে যে এই বছর আমরা কিন্তু আমাদের মতন করে আমরা লিগ চালিয়ে নিচ্ছি, যা যা খরচাপাতি হবে কমার্শিয়াল রাইটস থেকে শুরু করে সবকিছু আন্ডার গভর্নেন্স সবকিছু কিন্তু আমরা এই বছরটা প্রোভাইড করবো, যাতে এই বছর লিগটা কোনো রকমে আমাদের কমপ্লিট হয়। উইদাউট ফুটবল বা উইদাউট লিগ যেন এই বছরটা আমাদের শেষ না হয়। পরবর্তী সিজন থেকে 2026-2027 থেকে জানানো হয়েছে যে কোথাও 10 কোটি টাকা কিন্তু মিলিত, একটা সম্মিলিত টাকা কিন্তু 10 কোটি টাকা কিন্তু প্রত্যেকটা আইএসএল ক্লাবস মিলে সেটা কিন্তু এআইএফএফ কে দেবে গ্রাসরুট লেভেলে কাজ করার জন্য, রেফারির পিছনে খরচা করার জন্য, কোচ ডেভেলপমেন্ট, এই সব জিনিস বাবদ কিন্তু 10 কোটি টাকা কিন্তু এআইএফএফ কে প্রত্যেক বছর কিন্তু
সম্মিলিত ক্লাবস মিলে কিন্তু টাকাটা পে করবে। তার পরিবর্তে কিন্তু পুরো আইএসএল এর দায়িত্ব কিন্তু ক্লাবসগুলোর, মানে টপ টায়ার লিগের দায়িত্ব কিন্তু ক্লাবসগুলোর কমার্শিয়াল পার্টনার হিসাবে বা অন্য কোনো রকম পার্টনার হিসাবে কিন্তু ক্লাবসগুলো পুরোপুরি টপ টায়ার লিগের দায়িত্ব নেবে। তো এইটা কতটা এআইএফএফ মানবে, এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার আগে যেই জিনিসটা প্রশ্ন সবার আগে উঠে আসে যে কোথাও যদি কোনো রকম কনস্টিটিউশনে চেঞ্জ এআইএফএফ নিয়ে না আসে, তাহলে কিন্তু ইটস ওয়ে টু ডিফিকাল্ট টু কন্ডাক্ট আ টপ টিয়ার লিগ। এটা কিন্তু মানে মোটামুটি বলা যায়। তার কারণ হচ্ছে যেহেতু কনস্টিটিউশনে কোনো রকম চেঞ্জেস থাকবে না, তো ক্লাবগুলো নিজেদের মতন কিন্তু লিগ চালাতে পারবে না, যদি না তার নিচে কোনো রকম সাব ক্লজ থাকে। এবার এই জিনিসটা সম্পূর্ণ একটা আইনজীবী বা যারা ল নিয়ে গবেষণা করে তারা সম্পূর্ণ এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে যে কনস্টিটিউশনে কি রয়েছে না রয়েছে, কি সাব ক্লজ রয়েছে বা কি ক্লজ রয়েছে। যদি কোনো রকম সাব ক্লজ থেকে থাকে তাহলেই কিন্তু একমাত্র পসিবল যে ক্লাবসগুলো তাদের ওন লিগ কিন্তু চালাতে পারবে। যদি কোনো রকম ক্লজ না থাকে, তাহলে যদি কোনো রকম কনস্টিটিউশনে চেঞ্জ না হয়, তাহলে কিন্তু ক্লাবসগুলো নিজেদের মতন করে লিগ চালাতে পারবে না। তো এটা সব থেকে বড় ডিফিকাল্ট পয়েন্ট। এবার সবকিছু কিন্তু ডিপেন্ড করছে এএফএফ এর উপর, যে এআইএফএফ কোন জিনিসটা এবার মানে মানতে বাধ্য হয়। এবার 10 কোটির যে অ্যামাউন্টটা ক্লাবসগুলো বলেছে, সেই 10 কোটি টাকার কিন্তু একটা নেগোসিয়েশন কিন্তু অবশ্যই হবে। এএফএফ চাইবে সেই টাকার অ্যামাউন্টটাকে বাড়াতে। তার কারণ 37.5 কোটি টাকা যে তারা ডিমান্ড করেছিল, তার থেকে কম অ্যামাউন্টে কিন্তু তারা কোনো রকম লিগের হ্যান্ড ওভার দিতে চায়নি। তারা কি আর 10 কোটি টাকায় কি সন্তুষ্ট হবে? এটা হচ্ছে সব থেকে বড় কিন্তু প্রশ্ন। এবার দেখা যাক আগামীকালের মিটিং এ কি হয়, মিটিং এর পর কি কি আউটকামস আসছে, অবশ্যই তো সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তো আজকের মতন ভিডিওটা এইখানেই, যা যা বিষয় ছিল আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ একটু লাইক করে দিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য কিন্তু শুভরাত্রি, দেখা হবে পরের ভিডিওতে।